কমরেড আব্দুল সালাম যখন সক্রিয় ছিলেন সে সময় তার সাথে আমার পরিচয় হয়। ব্যক্তিগতভাবে তিনি অত্যন্ত সজ্জন এবং খুবই গণতান্ত্রিক মনোভাবাপন্ন একজন ব্যক্তি ছিলেন। গণসংহতি আন্দোলন যে তাকে স্মরণ করে প্রতি বছর এখানে আলোচনার আয়োজন করেন, এই জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই। কারণ আমাদের এই সমাজে যারা জনগণের জন্য জীবনের গুরুত্বপূর্ণ সময় ব্যয় করেন তাদের সম্পর্কে এই সমাজের কোনো মূল্যায়ন হয় না। আজকে বাংলাদেশের এই সমাজ সম্পর্কে কিন্তু আমাদের এখানে গভীরভাবে ভাবা দরকার। ইতিমধ্যে গণ অধিকার পরিষদের রাশেদ খান অনেকগুলো রাজনৈতিক প্রশ্ন এখানে আলোচনা করেছেন। আমরা আমাদের দিক দিয়ে এখানে কিছু কথা বলতে চাই, তার সঙ্গে এখানে হয়তো অনেক কথাই মিল করবে। তার মধ্যে একটা হচ্ছে যে এখানে আমরা জুলাই গণ অভ্যুত্থানের একটা পর্যালোচনা খুব সংক্ষেপ আকারেও আমার মনে হয় সময় যেটা করা দরকার। যে জুলাই গণ অভ্যুত্থান থেকে আমরা কি শিক্ষা নিলাম। এখানে কেউ এখানে এখনো বিপ্লব বলে, আমি বিভিন্ন জায়গায় যেটা দেখি। ফলে যে বিষয়টা হচ্ছে যে এই জুলাই গণ অভ্যুত্থানের পথ ধরে একটা সরকার এখানে আসছে, অন্তর্বর্তীকালীন সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূস। বিভিন্ন সময় তার ডাকে আলোচনায় আমরা গিয়েছি, কিন্তু এই সরকারের দৈনন্দিন কাজ এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজে এই সরকার যে ধরনের পদক্ষেপ নিয়েছে ইতিমধ্যে তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে। যেমন সাম্প্রতিক কালে জাপানে গিয়ে তিনি যে বক্তব্য দিয়েছেন সেটাও কিন্তু এখানে প্রশ্ন উঠেছে। ফলে আমরা একটা জিনিস পরিষ্কার করতে চাই, বাংলাদেশে কোনো সংস্কার চলবে না। এখানে যদিও সংস্কারের কথা ভুল ধরা হয়েছে, বাংলাদেশ ৭১ সনের স্বাধীনতা সংগ্রামের পরেও এই রাষ্ট্রের চরিত্রের কোনো পরিবর্তন হয় না। ঔপনিবেশিক আইন, সে ব্রিটিশ আমলের পেনাল কোড, ঔপনিবেশিক শাসন এখানে চলছে, তার ধারাবাহিকতা এখানে চলছে। এবং আজকেও একটা আমরা দেখলাম একটা রাজনৈতিক দলের ব্যাপারে এখানে কতগুলো সিদ্ধান্ত উচ্চ আদালত থেকে হয়েছে। তা আমরা একদম পরিষ্কার ভাবে বলতে চাই এখানে যে বাংলাদেশ শুরু হয়েছে বেইনসাফি দিয়ে। ৭২ সন থেকে বাংলাদেশ একটা বেইনসাফির মধ্যে দিয়ে চলছে। আমাদেরকে জিজ্ঞাসা করা দরকার যে বাংলাদেশে কেন, নতুন প্রজন্মকে জিজ্ঞাসা করা দরকার, খোঁজা দরকার, কেন ৭১-এর ৯ মাসে দীর্ঘ স্বাধীনতা সংগ্রামের পরও এখানে একটা নতুন সংবিধান হলো না। কেন ইয়াহিয়া খানের নেতৃত্বে গঠিত যে জাতীয় প্রাদেশিক পরিষদ পাকিস্তান এবং পাকিস্তানের জাতীয় পরিষদে যারা নির্বাচিত হয়েছিলেন তাদেরকে কেন একটা অর্ডিন্যান্সের মাধ্যমে বলা হলো এইটা হচ্ছে গণপরিষদ। এবং সেই সংবিধান ৭২-এর তার ফলে এখানে কি অবস্থা দাঁড়িয়েছে যেটা নিয়ে এখানকার উপস্থিত প্রত্যেকটি রাজনৈতিক দল বিভিন্নভাবে তার সমালোচনা করেছেন। তার যে এই সংবিধানের মধ্যেই যে স্বৈরতন্ত্রের যে ভিত্তি শর্ত সেটা যে লুকিয়ে আছে সেটা রয়েছে। কিন্তু সংবিধানের চেয়ে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে জনগণের ক্ষমতা। সংবিধানের চেয়ে বড় ক্ষমতা ৯০ এই জুলাইয়ের গণ অভ্যুত্থান কোন সংবিধান মেনে হয় নাই, কোন পার্লামেন্টের আইন মেনে হয় নাই। এটা জনগণ তার শক্তি প্রয়োগ করেছিলেন, কিন্তু সেই শক্তির উত্থান এখানকার সামরিক বেসামরিক আমলাতন্ত্রকে উচ্ছেদ করে নাই। এখানকার যে বলা চলে যে ব্যবসায়ী শ্রেণী, শাসক শ্রেণী, তাকে উচ্ছেদ করে নাই। ফলে আমরা আজকে দেখতে পাচ্ছি যে এই অভ্যুত্থানের যারা অংশীদার জনগণ, ব্যাপক জনগণ এবং এখানকার রাজনৈতিক দল যারা আমরা এখানে বসে আছি তাদেরকে কিন্তু উপেক্ষা করা হয়েছে যখন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। ছাত্রদের যে অংশটা সামনে ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে, তাদের কথা এখানে রয়েছে এবং তাদের আজকে অবস্থা কি, সমাজে তাদের সম্পর্কে প্রশ্ন কি, কি তারা চাচ্ছেন। ফলে এখানে আমরা পরিষ্কার বলতে চাই যে আজকে বাংলাদেশের যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতিতে আমাদের যে ক্ষমতা, সেই ক্ষমতা হচ্ছে জনগণ। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা কোন শক্তির উপর দাঁড়িয়ে আছেন? যদি আজকে আমরা সমর্থন না দিই তাহলে এই সরকারের কি অবস্থা দাঁড়াবে আপনারা বলেন। এই রাজনৈতিক শক্তিকে উপেক্ষা করার কোন এখতিয়ার কিন্তু এখানে নাই। অভ্যুত্থানের যে শক্তি জনগণ, তারা একটা পরিবর্তনের, অন্তত মৌলিক পরিবর্তনের আশা না করলেও যে পরিবর্তনের আশা তারা করেছিলেন তার সামান্যতম লক্ষ্য এখানে তারা কিন্তু দেখতে পাচ্ছেন। আজকে বিচারের প্রশ্ন এসছে, এখানে তারা যে সংস্কারের কথা বলছেন সেই সংস্কার একটা গুরুত্বপূর্ণ সংস্কার হচ্ছে নির্বাচনের সংস্কার করে নির্বাচন দিয়ে দেওয়া।
জনগণ তার নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে এখানে সরকার গঠিত হবে। কিন্তু দেখা যাচ্ছে এখন পর্যন্ত নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ কিন্তু এখানে সরকার, অন্তর্বর্তী সরকার ঘোষণা করেনি। কেন এই লুকোচুরি? কেন? রাজনৈতিক দলকে যদি আস্থায় না আনা যায় তাহলে এই পরিস্থিতি আরো সংকটের দিকে যাবে। তো সেই ক্ষেত্রে আমরা বলতে চাই, জাতীয় মুক্তি কাউন্সিলের পক্ষ থেকে এখানে নির্বাচনের সুনির্দিষ্ট ম্যাপের জন্য গণসংহতি আন্দোলন যে দাবি তুলেছেন এটা অত্যন্ত যুক্তিপূর্ণ। যদিও আমরা নিজেরা জাতীয় মুক্তি কাউন্সিল মনে করি যে নির্বাচনের মধ্যে দিয়ে বাংলাদেশের সমাজের কোনো মৌলিক পরিবর্তন হবে না। এই বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থা উচ্ছেদ হচ্ছে একটা কর্তব্য আমাদের, কিন্তু সেটা জুলাইয়ের এত আক্রমণাত্মক, এত ব্যাপক গণ অভ্যুত্থানের পরও তাকে কিন্তু সেখান থেকে খুব বেশি নড়ানো যায় নাই। আপনারা তাকিয়ে দেখেন, এখন পর্যন্ত গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো অন্তত সজাগ আছে বলে প্রতিক্রিয়াশীল শক্তি, উচ্ছেদ হয়ে ফ্যাসিবাদী শক্তি, সাম্রাজ্যবাদী ভারত যারা দিল্লিতে বসে বাংলাদেশের মধ্যে চক্রান্ত করছে, তারা কিন্তু খুব বেশি কিছু করতে পারছে না। এবং যেটা এখানে গণ অধিকার পরিষদের রাশেদ বলেছেন যেটা হচ্ছে যে এই গণ অভ্যুত্থানের যে সাথে সম্পর্কিত যে শক্তিগুলো, সেই শক্তির ঐক্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সাম্রাজ্যবাদী ভারতের আধিপত্য এবং চক্রান্তের বিরুদ্ধে আমরা কিন্তু সবসময় এখানে দাঁড়িয়েছি, কিন্তু এই দাঁড়িয়ে থাকাটাকে এগিয়ে নিতে গেলে অবিলম্বে জনগণের হাতে ক্ষমতা দিতে হবে, তাদের প্রতিনিধি নির্বাচন করে এখানে সেই ব্যবস্থাটা করতে হবে। আমরা দাবি করব যে অবিলম্বে প্রধান উপদেষ্টাকে এখানে নির্বাচনের তারিখ ঘোষণা করে দিতে হবে। এবং এখানে বেশিরভাগ রাজনৈতিক দলই যারা নির্বাচন করেন বা নির্বাচনের অংশগ্রহণের জন্য, একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য যারা এখানে সক্রিয় রয়েছেন, তারা দাবি তুলেছেন যে ডিসেম্বরের মধ্যেই এখানে নির্বাচন দিতে হবে। আমরা জাতীয় মুক্তি কাউন্সিল বলতে চাই যে এই দাবিটা অত্যন্ত যুক্তিপূর্ণ এবং ন্যায়সঙ্গত।